হয় একদম মেইন রাস্তা, সেই রাস্তার অর্ধেকটাতে বেড়া দিয়ে বাঁশের বেড়া লাগিয়ে সেখানে গরুর হাট বসানো হয়েছে, এবং বাকি অর্ধেক যেখানে আছে সেখানে দু একটা ট্রাক দাঁড়িয়ে আছে, ট্রাক থেকে গরু অথবা ছাগল নামানো হচ্ছে। ফল যেটা হলো, ওখানে একটা বিকট যানজট, এবং আমি ওখানে বেশ লম্বা সময় আমাকে অপেক্ষা করতে হয়েছিল রাস্তাটা ক্লিয়ার হওয়ার, মানে ওই ট্রাকগুলি সরে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরোতে পেরেছি। আমি আসলে বুঝতে পারছিলাম না যে একটা রাস্তা, যেটা নাকি রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখান থেকে গাড়ি চলাচল করে বিভিন্ন ধরনের গাড়ি, সে রাস্তাকে বন্ধ করে আপনি গরুর হাট করবেন কেন? হ্যাঁ, একটা মৌসুম কোরবানি ঈদের সময় গরুর হাট করতে হয়, করবেন, তো ওই জায়গাটাতে কেন? আমি পরে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে ওখানে আসলে কোনো সিটি কর্পোরেশন কোনো হাট অনুমোদন দেয়নি। সিটি কর্পোরেশন যে গরুর হাটগুলো অনুমোদন দিয়েছিল, মানে ইজারা দিয়েছিল, সেগুলোর মধ্যে ওটা নাই। তাহলে কেন ওখানে হচ্ছে? খবর নিয়ে জেনেছি যে সরকারি দলের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এদেরই কিছু লোকজন গায়ের জোরে এরকম একটা রাস্তার উপর ওখানে একটা তারা গরুর হাট বসিয়েছে। অনেকে না জেনে এসেছে, ওইখান থেকে যাওয়ার সময় কোনো গাড়ি পেলে তারা সেটাকে গাড়িটাকে আটকিয়ে এনে ওখানে বিক্রি করতে তারা বাধ্য করছে। কারণ একটাই, একটা গরু বিক্রি হলে তারা এখান থেকে হাসিল হিসাবে বেশ মোটা অঙ্কের টাকা তুলতে পারে। মূল ঘটনা কিন্তু এটাই। এবং এটা এখন কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আপনাদের বোঝার জন্য আমি একটা ফেসবুকের একটা পোস্ট আপনাদেরকে দেখাবো। এই পোস্টটা লিখেছেন মিস্টার সাগর হাসনাত। আমি ভদ্রলোককে চিনি না, আমার এটা পড়ার পর মনে হলো এমনও তো হতে পারে এই ভদ্রলোক হয়তো বিএনপির কোনো বদনাম করতে চায়, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বদনাম করতে চায়, অথবা তার কোনো একটা দলের প্রতি এক ধরনের আগ্রহ আনুকূল্য আছে, হতে পারে। কিন্তু অথবা সে হয়তো আদৌ কোনো ব্যবসায়ী না। এটা চিন্তা করে আমি ওনার পেজে গেলাম, এবং ওনার পেজে যে আমি যেগুলো দেখলাম মনে হলো না, উনি আসলেই খুবই ডেডিকেটেড একজন ব্যবসায়ী। উনি গরুর ওনার একটা খামার আছে, এবং আরও অনেক কিছু আছে, ব্যবসা আছে, রেস্টুরেন্ট আছে। এবং সেখানে এক জায়গায় দেখলাম যে ওনার এক বন্ধু মিস্টার জাকির হোসেন, তিনি লিখেছেন যে এই সাগর হাসনাত সাগর কীভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করে সরকারি ভালো চাকরিও করতেন, চাকরি ছেড়ে দিয়ে উনি নানা রকম ব্যবসা করে এখন উনি বিফ ওয়ালা নামে একটা রেস্টুরেন্ট গড়ে তুলেছেন, নিজস্ব জায়গায় গরুর খামার করেছেন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তার মানে উনি বেশ একদম এলেবেলে কোনো লোক নন। এই সাগর হাসনাত উনি কী লিখেছেন আমি আপনাকে দেখে কয়েক লাইন, অনেক বড় পোস্ট, আমি কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। উনি লিখেছেন, গরুর ব্যবসায় নামার আমার 6 বছর, হাসিনার আমলে 4টা ঈদ, ইউনূসের আমলে 1টা, এবং বিএনপির আমলে 1টা ঈদ পার করলাম। 3 সরকারের মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয়, তবে দুঃখের সাথে বলবো হাসিনার আমলের চেয়ে গত 2 বছরের অভিজ্ঞতা আমাদের খারাপ। এখানে একটা জিনিস উনি যেটা বললেন সেটা হলো, হাসিনার আমলে উনি যেভাবে ব্যবসা করেছেন তার চেয়ে খারাপভাবে ব্যবসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং বর্তমান সরকারের আমলে। সে সঙ্গে তিনি এখানে আরও একটা কথা বলেছেন, সেটা হলো কি বলেছেন, যে উনি এই কথাটা বলেছেন যে আমি দুঃখের সাথে বলবো। তার মানে এই যে উনি বলার চেষ্টা করেছেন যে আগের এই 2 আমলের চেয়ে আগের আমলটা ভালো ছিল, এটাকে উনি দুঃখের সঙ্গে বলছেন। মানে এটা উনি বলতে চান না, বলার ইচ্ছা নাই, তবু ওনাকে বলতে হচ্ছে। এবং তারপর উনি বিএনপি আমলে যে এই যে চাঁদাবাজিটা হচ্ছে গরুর খামার নিয়ে, নানা উনি ঘটনাগুলি বর্ণনা করেছেন, এবং বর্ণনা করার আগে আমি ওনাকে বিএনপি আমলের এই কর্মকাণ্ডগুলি কীভাবে বর্ণনা করেছেন। উনি বলেছেন যে মানুষ যখন মশারির মধ্যে থাকে তখন কিন্তু মশারির ভেতরে 2-1টা মানে মশা থাকে, এই মশাগুলো রক্ত খেয়ে একদম টইটুম্পুর হয়ে যায়। কিন্তু মশারির বাইরে যে মশাগুলি থাকে সেই মশাগুলি কিন্তু রক্ত খাওয়ার সুযোগ পায় না, এবং না পাওয়ার ফলে সকালে যখন মানে মানুষ বের হয় মশারি থেকে, তখন এই বাইরের যে রক্ত না খেতে পারা মশাগুলো খুব ছোক করতে থাকে, কারণ তাদের পেট ভর্তি ক্ষুধা। উনি এভাবেই বিএনপির এখন যারা চাঁদাবাজি করছে তাদেরকে মশারির বাইরের ওই খেতে না পাওয়া মশার সঙ্গে তুলনা করেছেন। ভাবুন একটা। এবং উনি তারপর নিজের কাহিনী বলেছেন যে বসিলাতে ওনার গরুর খামার, এবং সেই খামারে কি হয় উনি বলেছেন যে আগে যেটা হতো, মানে
হাসিনা আমলে, যে খামারে যারা গরু বিক্রি করে, খামার থেকে কিন্তু আজকাল অনেকে গরু কিনে হাটে না যেয়ে, সেগুলো কোনো হাসিল দিতে হতো না, তো লোকজন যে খামার থেকে নিয়ে আসতো। আসলে হাসিল বিষয়টা কি যেটা বলা দরকার। হাসিলটা হলো যে আপনি যখন একটা বড় একটা জায়গা, মনে করেন সিটি কর্পোরেশনের মধ্যে, সব জায়গাতে এইগুলি যখন যেখানে হাট হয় এগুলি মালিক তো সিটি কর্পোরেশন, তো এই জায়গাটা এই গরুর হাট উপলক্ষে সিটি কর্পোরেশন ভাড়া দেয় এবং অনেকে ভাড়া ডেকে নেয়। ডেকে নেওয়ার শর্তটা হলো ওটাই যে ওনারা ভাড়া নিয়ে ওখানে যত গরু বিক্রি হবে তার থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ওনারা চাঁদা হিসেবে নেবেন, মানে হিসাবে এই যে গরুটা বিক্রি করলো, 2 দিন এখানে থাকলো ভাড়া, এগুলি এটাকে বলা হচ্ছে হাসিল। এবং এর সঙ্গে এটা আরও একটা কারণ আছে যে এই গরুটা যে আসলে একজন থেকে আরেকজন কিনেছে, এটা থেকে ডকুমেন্ট থাকা লাগে। যদি কেউ বলে আমার গরু আপনি চুরি করে নিয়ে আসছেন, এই জন্য এই ডকুমেন্টটাও তারা কিন্তু যারা বিক্রি করেন তারা এই হাসিলটা দেন। গরু কিন্তু একজন বিক্রি করে আরেকজন কেনে, কিন্তু ওই যে হাটটা ওখানে যে সাজিয়েছে তার মাধ্যমে কিনে, মানে তার কাছে রেজিস্ট্রেশনটা করতে হয় যে অমুক বিক্রেতা অমুক ক্রেতা, এবং যিনি ক্রেতা উনি একটা পরিমাণ অর্থ ওই ইজারাদারকে দেন, এটি হাসিল। তো যখন আপনি গরুটা কোনো খামার থেকে কিনবেন, তো খামারে তো এখানে তো আর কোনো ইজারা নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, খামার থেকে আপনার বাড়ি আসবে, এর জন্য কোনো হাসিল নেওয়া হতো না। এটা আওয়ামী লীগ আমলের গভর্নমেন্ট তারা বলে দিয়েছিল। কিন্তু গতবার মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তখন এই ধরনের লোকজন, এই যে মশারির বাইরে থাকা যারা মশা ছিল, 15 বছরে তো আওয়ামী লীগ খেয়ে ঢোল হয়ে গেছে, এখন এরা তো মশারির বাইরে ছিল, তাই না, এদেরও তো খেতে হবে। তখন এরা ওই খামার থেকে যখন গরুটা যার যার বাড়িতে আসতো আর রাস্তায় তারা আটকে বলতো হাসিল দিতে হবে। এই যখন কাজ শুরু হলো তখন কিন্তু ওনারা খামারের লোকজন ওই রকম গরু নিয়ে আসার সময় সেখানে সাইনবোর্ড টানাতো, যেটা ইয়ের থেকে নেওয়া হয়েছে, খামার থেকে নেওয়া হয়েছে, অমুক তমুক, এই ধরনের সরকারের প্রজ্ঞাপনও কিন্তু আছে যে এটা হাসিল নিতে হবে না। কিন্তু তারপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমলে তারা জোর করে হাসিল আদায় করেছে, একটা অরাজকতা। যখন বিএনপি সরকার এখন আসলো, এখন তারা আশা করেছিল যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না, খামার থেকে নিতে পারবে। কিন্তু এবার অবস্থা আরও খারাপ, এবারের অবস্থা আরও খারাপ। এবং এই ভদ্রলোক উনি নিজের একটা অভিজ্ঞতা বর্ণনা করেছেন যে পঞ্চগড় থেকে ওনার কয়েকজন কসাই আসতেছিল, সেই কসাইরা কয়েকটা ছাগল নিয়ে আসছিল, সেই ছাগলকে কীভাবে জোর করে একটা খামারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এগুলিও কিন্তু হয়, ধরেন আপনার গরু ব্যবসায়ীরা, পাইকারি ব্যবসায়ীরা, ব্যাপারীরা গরু নিয়ে আসতেছে কোনো জায়গার থেকে, একটা জায়গা থেকে আসতেছে, ওখানে একটা হাট আছে, তারা হয়তো ওই হাটে নিতে চাচ্ছে না, তারা হয়তো অন্য একটা হাটে নিতে চায়, কিন্তু ওই হাটের পাশ দিয়ে যাওয়ার সময় তারা জোর করে গরুগুলোকে সেই হাটে ঢুকিয়ে দেয়। এরকম নৌকা নিয়ে হয়, যখন নৌকাতে গরু আনে সেগুলো তারা একই ব্যবস্থা করে। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো হলো বেআইনি এবং জবরদস্তিমূলক। এখন এই একটা বিষয় নিয়ে আমি এত কথা বললাম কেন সেটা একটু বলি। এত কথা বললাম এই কারণে যে আইন কীভাবে চলছে, বিএনপি সরকার দায়িত্বে এসেছে, এগুলো কিন্তু দেখার দায়িত্ব বেসিক্যালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এখানে একটা খুবই সিরিয়াসলি একটা ভূমিকা নিত তাহলে এই সমস্ত অরাজকতা হতে পারতো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত ব্যবস্থা নিচ্ছে না, অরাজকতা হতে দিচ্ছে, তাহলে আইন শৃঙ্খলাটা থাকে কোথায়? দেখুন, কেবল একটা শিশু নির্যাতিত হলো, একটা ধর্ষণ হলো, এটাই কিন্তু আইন শৃঙ্খলার প্যারামিটার নয়। আইন শৃঙ্খলার প্যারামিটার আরও অনেক গভীরে। এগুলো তো বড় ঘটনা, ছোট ছোট ঘটনা যেগুলো ঘটবে, চাঁদাবাজি হবে, একজন দলীয় লোক যে একজনকে থাবা দিয়ে নিয়ে আসবে, তার গরুটাকে এখানে জোর করে এক জায়গায় ঢোকাবে, এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো হলো প্যারামিটার। এবং কে করছেন ওনারা? দেখুন, যে ভদ্রলোক এই কথা লিখেছেন, এই পোস্টটা দিয়েছেন, উনি কিন্তু এমনভাবে শেষ করেছেন, আমি ওটা আপনাদের একটু পড়ে শোনাই শেষের দুটো প্যারা। তিনি লিখেছেন যে বিদেশে যাওয়ার অসংখ্য সুযোগ থাকা সত্ত্বেও আমি দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিশ্বাস লালন করি বাংলাদেশ হচ্ছে ব্যবসা করার খুব ভালো একটা জায়গা। এদেশে যদি ব্যবসা করা না যায় তবে আর কোনো দেশে ব্যবসা করা সম্ভব নয়। বিগত 11 বছরের ব্যবসায়িক জীবনে অদ্যাবধি এই আশা অটুট আছে। বিএনপি সরকারের প্রতি অনুরোধ, আমাদের এই বিশ্বাস ভঙ্গের কাজটি করিয়েন না এবং আমাদের মুখ থেকে বের করায়েন না।
আগেই ভালো ছিলাম। একজন জুলাই